কেন আমাকে ঠকায়? আমার সাথেই কেন সবসময় এরকম হয়? আলমারিতে 4,000 টাকা আছে। টিয়ার মায়ের দেওয়া 1,000 নিয়ে বিল পে করেছি। আগের ওই 4,000 টাকা থেকে কাল 3,000 টাকা ভার্সিটির ফিস দিতে হবে। কাল লাস্ট ডেট। আর থাকে 1,000 টাকা। আমি এই টাকা দিয়ে কিভাবে পুরো মাস চালাবো? 4টা বাজে। আহানা ফ্লোর থেকে উঠে মুখ ধুয়ে ওড়নাটা হাতে নিয়ে টিউশনিতে চলে গেল। সন্ধ্যায় বাসায় ফিরেই দেখলো কণিকা আপু রান্নাঘরে। আহানাকে দেখে বলল, ভালো হয়েছে তাড়াতাড়ি এসছিস। তোর সাথে কথা আছে আমার। কি আপু? তোকে যে 1,000 টাকাটা দিয়েছিলাম বই কেনার জন্য, আমার ইমিডিয়েটলি টাকাগুলো লাগবে। আমার বাবার অসুখ, 20,000 টাকা পাঠাতে হবে বিকাশে। 19,000 জোগাড় করেছি, আর 1,000 লাগবে। আহানা চুপ করে থেকে 4,000 থেকে 1,000 টাকা নিয়ে দিয়ে দিল কণিকা আপুকে। বাকি 3,000 কাল ফিস দিয়ে দিবে। হাতের একটা পয়সাও বাঁচবে না, না খেয়ে মরে যাব। আর কিচ্ছু করার নেই। ভাগ্য তো আমার এমনই। আমি বারবার ভুলে যাই। মানুষ ঠকিয়ে মনে করে দেয় আমি অনাথ, আমি অসহায়, আমি বোকা। আজ আর রান্না করলো না আহানা। না খেয়ে ঘুমিয়ে পড়লো। খিদা লেগেছিল, কিন্তু 2 বেলা এভাবে খেলে তো একটা দিন আসবে এক বেলায় জুটবে না। তাই এখন থেকে শুধু এক বেলায় খাবে। কোনোদিন দুপুরে আহানা খাবার খায় না, এক বেলার খাবার বাঁচায়। আর এখন 2 বেলার খাবার বাঁচাবে। তাও চলবে কিনা জানে না। ঘরে চাল, পেঁয়াজ 3টা, আলু 4টা ছাড়া কিছু নেই। হাতে একটা টাকাও নেই। আমি মরে যায় না কেন আল্লাহ? আমাকে তুলে নাও না কেন? পরের দিন সকালে পানি, আহ, 3 গ্লাস আর একটা বিস্কিট খেয়ে বের হলো আহানা। ভার্সিটিতে এসে ফিস জমা দিয়ে চুপচাপ ক্লাসে বসে আছে সে। মাঝে মাঝে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে, কেউ দেখার আগেই মুছে ফেলে। কাউকে দেখিয়ে লাভ নেই, তার মতো কপাল পোড়াকে মানুষ আর কিসের সহানুভূতি দেখাবে, উল্টো ঠকায় বারবার। কিরে, তোর চোখ মুখ এমন শুকিয়ে আছে কেন? সকালে কিছু খেয়েছিস নি? আহানা হাত দিয়ে চোখ মুছে মুছে বলল, হ্যাঁ রে রূপা, খেয়েছি তো। রুটি, ভাজি, ডিম। কেমন যে তোর মুখটা শুকনো লাগতেছে, কিছু খাবি? চল। না, খিদে নেই। তাই বারবার পানি খাচ্ছিস? গলা শুকায় তাই খাই, আর কিছু না। একটা মেয়ে পাশের সিটে বসে বার্গার খাচ্ছে। আহানা একবার তাকিয়ে চোখ নামিয়ে নিল। মানুষ কত সুখে থাকে, আর আমি সুখী তা জানি না। সুখের সন্ধান করলেই ঠকে যায়। ব্রেক টাইমে আহানা রূপা ঘাসের উপর এসে বসলো। রূপা আইসক্রিম খাচ্ছে। আহানাকে 100 বার বলেছে, তাও সে মানা করে দিয়েছে। ক্যাম্পাসে থাকা সবাই কিছু না কিছু খাচ্ছে, আহানা ঘাসের দিকে তাকিয়ে বসে আছে। ওদের দিকে তাকালেই কষ্ট লাগবে, তার টাকা নেই কেন এই ভেবে। পানির বোতলের পানি শেষ। আহানা বোতলটা নিয়ে ক্যান্টিনের বাইরে ফিল্টারের সামনে সে বোতলটা ভর্তি করে নিল। পেছনে ফিরতেই দেখলো শান্ত এসেছে বোতলে পানি নিতে। শান্ত আহানার চোখ মুখ দেখে অবাক হয়ে গেল। মনে হয় অনেক দিন কিছু খায় না এমন। তারপর চোখ নামিয়ে নিজের কাজে মন দিল। আহানা ক্যাম্পাসের দিকে যাচ্ছে, মাথাটা ঘুরাচ্ছে। হাঁটা সম্ভব হচ্ছে না, তাও গিয়ে রূপার পাশে এসে বসলো। সকাল থেকে পানি খেতে খেতে আর মন যাচ্ছে না, বিরক্ত এসে গেছে। বোতলের দিকে তাকিয়ে বসে আছে সে। রূপা ওর পাশে বসে ফোনে কথা বলছে। আহানার চোখ থেকে 2 ফোঁটা পানি গড়িয়ে বোতলের উপর গিয়ে পড়লো, সাথে সাথে মুছে নিয়ে সে রূপার দিকে তাকালো। রূপা খেয়াল করেনি, ভালো হয়েছে। খেয়াল করলে তো ও মাথায় উঠাবে ব্যাপারটা। শান্ত আহানাকে কাঁদতে দেখে ফেললো। কি ব্যাপার? আমি তো কিছু করিনি, তাহলে কাঁদে কেন? মনে হয় এলিনা যে ধোলাই দিছে সেই 1,000 টাকার জন্য কাটতেছে। না রিয়াজ, 1,000-এর জন্য কেউ ক্যাম্পাসে বসে চোখের পানি ফেলে না। নয়তো বিএপের সাথে ঝগড়া করছে, এমন কিছু হবে, বাদ দে। আনাজ তাড়াতাড়ি ভার্সিটি থেকে বেরিয়ে গেল। ব্যাগে একটা টাকাও নেই। আস্তে আস্তে হেঁটে পিউদের বাসায় যাচ্ছে। তাকে আজ তাড়াতাড়ি পড়িয়ে বাসায় ফিরে আসবে। শরীর বেশি খারাপ লাগছে। সেই পথ দিয়ে যাওয়ার সময় আহানার মনে পড়ল শান্তর কথা। সবসময় এই পথে এসে ওর পথ আটকায় শান্ত। আহানা এদিক ওদিক তাকিয়ে হাঁটছে, আর সামনে গিয়ে কারোর সাথে ধাক্কা খেলো। শান্ত গম্ভীর হয়ে আহানার দিকে তাকিয়ে আছে, পকেটে হাত ঢুকিয়ে। আহানা নিচের দিকে তাকিয়ে চলে যেতে নিতেই শান্ত বলল, তখন কাঁদছিলে কেন? আহানা থেমে গিয়ে বলল, আপনার কি? বিএফ ছ্যাঁকা দিয়েছো বুঝি? আহানা কিছু না বলে হাঁটা ধরল। শান্ত আহানার হাত ধরে টান দিয়ে নিজের দিকে ফেরালো। বলো। আপনাকে কোনো কথা জবাব দিতে বাধ্য না আমি। আমার হাত ছাড়ুন। আহানা টানাটানি করছে। তার হাত শান্ত শক্ত করে ধরে তাকিয়ে আছে ওর উত্তর পাওয়ার জন্যে। আপনি আমার হাত ছাড়ুন। আহানার চোখের সামনে সব ঝাপসা হয়ে আসলো, তারপর সব অন্ধকার। নিমিষে জ্ঞান হারিয়ে ফেলে পড়ে যেতে নিতেই শান্ত আহানার হাত টেনে ধরে
ফেললো ওকে। শান্ত বুঝতেছে না কি হয়েছে আহানার। আহানা? আহানা কথা বলছে না দেখে শান্ত ওকে হসপিটালে নিয়ে আসলো। হাতে ক্যানোলা লাগিয়ে ডাক্তার একটা স্যালাইন দিয়ে দিয়েছে, তারপর বললেন। ঠিকমতো খাওয়া দাওয়া করে না নাকি? শান্ত তো জানেও না আহানা খাওয়া দাওয়া করে না কেন। আহানা চোখ মেলে দেখলো সে হসপিটালের বেডে, আশেপাশে কেউ নেই। কিছুক্ষণ পর ডাক্তার এসে জিজ্ঞাসা করলেন। এখন কেমন লাগছে? ভালো। উনি আহানার হাতে একটা কাগজ ধরিয়ে দিলেন। আহানা ভয়ে শেষ। না জানি কত বিল আসছে। কি দরকার ছিল আমাকে হসপিটালে ভর্তি করানোর? আর কে করেছে ভর্তি? আমার মনে হয় উনার নাম শাহরিয়ার শান্ত। কাগজে লিখা আছে, দেখে নি। আহানা কাঁপা কাঁপা হাতে কাগজটা ধরে তাকালো। বিল পে করা আগে থেকে। ডাক্তার বললেন ওষুধগুলো কিনতে। আহানা হসপিটাল থেকে বের হয়ে হেঁটে যাচ্ছে আর ভাবছে, যার হাতে 1 টাকাও নেই সে ওষুধ কিনবে, এটা তো বিলাসিতাকেও হার মেনাবে। কাগজটা মুড়িয়ে রোডে ফেলে দিল আহানা। এই মেয়ে, আহানা ভয় পেয়ে পেছনে তাকালো। শান্ত চোখ বড় করে বলল। প্রেসক্রিপশন ফেলে দিছো কেন? আমি ওষুধ সব কিনছি। এটা দেখে কখন আমি ওষুধ সব কিনছি এটা দেখে কখন কোনটা খাবা সেটা জেনে নিতাম। ফেললে কেন? আহানা কি বলবে বুঝতেছে না। শান্ত ওষুধের প্যাকেটটা আহানার হাতে ধরিয়ে দিল। তারপর কিছুক্ষণ থেমে বলল। যাও, বাসার দিকে যাও। আহানা মাথার ঘাম মুছতে মুছতে বলল। কয়টা বাজে? 3:20। কেন? বাই। আহানা কিছুটা জোরেই হেঁটে পিউদের বাসার দিকে রওনা হলো। শান্ত পিছন পিছন একটু গিয়ে বলল। কোথায় যাও তুমি? আহানা শান্তর প্রশ্নের জবাব না দিয়ে চলে গেল। এই মেয়েটা ধন্যবাদ দিতে জানে না। শান্ত মুখ বাঁকিয়ে বাসায় ফিরে আসলো। আন্টি, আপনার চেনা জানা কেউ আছে যাদের টিউটর লাগবে? জানি না ঠিক কেন, তুমি পড়াবে? হ্যাঁ আন্টি, যদি বলতেন তাহলে আমার উপকার হতো। আচ্ছা, পেলে জানাবো তোমাকে। পিউকে পড়িয়ে আহানা এবার গেল আকাশদের বাসায়। আকাশ 3য় শ্রেণীর ছাত্র। তাকে পড়িয়ে এবার আহানা আর হাঁটতে পারছে না, মনে হয় এখনই পড়ে যাবে। তাও আস্তে আস্তে হেঁটে বাসায় ফিরল। বড় বড় শ্বাস নিতে নিতে পানি নিয়ে খেয়ে বিস্কিট মুখে দিল। সাথে সাথে বমি এসে গেল। সকালে একটা বিস্কুটের পরে আর কোনো খাবার পেটে পড়েনি। বমি হওয়ারই কথা। বাথরুম থেকে বেরিয়ে আহানা কেঁপে কেঁপে রান্নাঘরে গিয়ে ভাত বসালো আর আলু সিদ্ধ করতে দিয়ে সে বিছানায় বসলো। কি রে শান্ত, কি ভাবছ এত? আসলে নওশাদ, ভাবতেছি আহানা মেয়েটা মনে হয় কিছু লোক আছে। লুকালুকি আর না লুকালুকি, তোর কি তাতে? সেটাই। আমিও না কোথাকার কোন মেয়ের জন্য ভাবতেছি। ওদের সময় নষ্ট। শান্ত রুমে এসে আলমারি থেকে টি শার্ট নিতে গিয়ে ফ্লোরে কি যেন ঝুনঝুন শব্দ করে পড়ল। শান্ত নিচে ঝুঁকে হাতে নিয়ে দেখলো সেই নীল কাচের চুড়ি যেটা সেদিন শান্ত ঘাস থেকে নিয়েছিল। এটা তো আহানার। শান্ত চুড়িগুলো ময়লা ঝুড়িতে ফেলে দিল। আবার কি মনে করে সেগুলো তুলে এনে ড্রেসিং টেবিলের উপরে রাখলো। খুব জোরে বৃষ্টি হচ্ছে। কাল বৈশাখী হতে পারে, বৈশাখ মাস তো। আহানা জানালা সব আটকিয়ে বসে আছে। কণিকা আপু ডিউটিতে, মিমাপুকে তো দেখিই না অনেকদিন। কারেন্ট গেল চলে। অনেক খুঁজে মোমবাতি জ্বালিয়ে বসলো আহানা। মোমবাতিটা নিভার আগেই সব সেরে ফেলতে হবে। আগুন বাড়িয়ে দিয়ে ভাত রেঁধে নিল আহানা। আলুর ভর্তা করে খাটের উপর বসে পেট পুড়ে ভাত খেলো। এবার ভালো লাগছে। আর আলু 2টা আছে, পেঁয়াজ 2টা। কাল চলবে, পরশু কি করবে? কেউ তো ধারও দিবে না। মোমবাতিটা নিভিয়ে শুয়ে পড়ল আহানা। মেঘ খুব জোরে জোরে ডাকছে। শান্ত বারান্দার গ্লাস খুলে বের হয়ে চোখ বন্ধ করে বারান্দায় দাঁড়িয়ে ভিজতেছে। কি গো মা, ভালো আছো? হুম, ভালো তো থাকবেই। তোমার ছেলে সবসময় তোমার খেয়াল রাখে। মা জানো, আমার না কেন জানি আজ মন ভালো নেই। কি কারণে ভালো নেই ঠিক বুঝতে পারছি না। তুই জানো মা? জানো, বাট বলবে না। আর তুমি চাও আমি যেন নিজের মন খারাপ নিজে ঠিক করি, কারোর হেল্প না নিয়েই। হ্যাঁ, বেশি ভিজবো না, এভাবে বকা দিতে হবে না আমাকে। বৃষ্টি কমে গেছে। শান্ত হাত দিয়ে চুলের থেকে পানিগুলো ঝাড়তে ঝাড়তে বের হয়ে রুমে ফিরে আসলো। তোয়ালেটা নিয়ে মাথা মুছতে মুছতে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো সে। ওই মেয়েটা ওষুধ খেয়েছে কিনা কে জানে। বেয়াদব একটা মেয়ে। কথা শোনো না একদম। কত বড় সাহস হলে মানুষ প্রেসক্রিপশন রোডে ফেলে দিতে পারে। সকাল হতে আহানা উঠে পড়ল। আজ আর ভার্সিটিতে যাবে না ঠিক করেছে। বই নিয়ে পড়তে বসলো। তারপর মনে করলো বাসায় থাকলে তো খিদা লাগবে বারবার। তার চেয়ে বরং ভার্সিটিতে যাই। রূপার সাথে কথা বললে বেশ লাগবে, খিদা লাগলেও টের পাবে না। কালকের পান্তা ভাত নুন দিয়ে মেখে খেয়ে ব্যাগটা গুছিয়ে নিল আহানা। বড় 1 বোতল পানি নিয়ে বের হলো বাসা থেকে। বের হওয়ার আগেই দেখা হলো তারেক রহমানের সাথে। উনি আহানাকে দাঁড়াতে বললেন। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তোমাকে একটা কথা বলার জন্য দাঁড়াতে বলেছি। জি বলেন। পাশের একটা কলেজের দুটো মেয়ে এখানে থাকার জন্য বারবার রিকোয়েস্ট করতেছে। ওরা বলছে 1 বছরের টাকা অ্যাডভান্স করেও দিতে পারবে। তুমি তো 2 মাসের ভাড়াও দাওনি। এখনো 1 মাসের মধ্যে 2 মাসের টাকা জোগাড় করে দাও, নাহলে আমি দেখব তোমাকে বাদ দিয়ে ওই দুটো মেয়েকে বাসা ভাড়া দিব। বুঝতে পারছো? আশা করি বুঝছো। আহানা চুপ করে থেকে বলল, আচ্ছা। চুপচাপ হেঁটে যাচ্ছে আহানা। আজকে যে করে হোক একটা টিউশনি খুঁজে বের করতেই হবে। ভার্সিটিতে এসে রূপাকে অনেক খুঁজলো, ফকিন্নি আজও আসে নাই। ওরে ছাড়া আহানার একটুও ভালো লাগে না। আহানা গালে হাত দিয়ে বসে জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। কাল যে বৃষ্টি হয়েছিল তার কারণে ক্যাম্পাসের ঘাস সবুজ থেকে আরো সবুজ হয়ে গেছে। কি সুন্দর লাগছে, মনে হয় সকল গ্লানি দূর হয়ে গিয়েছে। দূরে তাকাতেই আহানার চোখ পড়ল একটা কৃষ্ণচূড়া ফুল গাছ। আহানা খুশিতে আটকানা হয়ে মুখটা তুলে ভালো করে দেখলো গাছটা। আরে, এটা তো এতদিন দেখিনি। যাওয়ার সময় কাছে গিয়ে একবার দেখে আসবো। আহানা এবার ক্যাম্পাসের মাঝখানে বটগাছটার দিকে তাকালো। শান্ত বটগাছের তলায় নওশাদ, সূর্য, রিয়াজ আর তমালের সাথে হাসি ঠাট্টা করছে। আহানা ওদের দেখে ভ্রু কুঁচকে চোখ ফিরিয়ে নিল। কি রে, শান্ত ভাই কাউকে খুঁজছিস নাকি? না তো, ক্যাম্পাসটা দেখছি, ভালো লাগছে। নওশাদ আর সূর্য দাঁত কেলিয়ে চোখ টিপে বলল, অনেক জোস। আহানা ক্লাস থেকে বের হচ্ছে না। রূপা নেই, শুধু শুধু ক্যাম্পাসে গিয়ে কি লাভ, তাই সে একা বসে আছে ক্লাসে। সবাই ক্লাস থেকে বেরিয়ে ক্যাম্পাসে ঘোরাঘুরি করছে। অবশ্য ক্লাসেও কয়েকজন আছে, তারা তাদের কাজে ব্যস্ত। কেউ পড়ছে, কেউ গান গাচ্ছে, কেউ বা খাচ্ছে। শান্ত ভাই, তোমার সখিন আসতেছে। শান্ত সানগ্লাসটা পরে শার্টের হাতা উঠাতে উঠাতে আহানাদের ক্লাসরুমের দিকে চলে গেল। কি রে, এলিনার কথা শুনে শান্ত ফার্স্ট ইয়ারের ক্লাসের দিকে কেন দিয়েছে? কি হলো তোমার? শান্ত কই? আমাকে দেখে নাই নাকি? ওর সাথে আমার কিছু কথা ছিল। না আপু, জানি না তোমাকে দেখছে কি না। মনে হয় ওয়াশরুমে গেছে। ও আসলে বলবো তোমার সাথে কথা বলতে। ওকে ফাইন। শান্ত ক্লাসরুমে ঢুকে একদম মাঝখানে গিয়ে দাঁড়ালো। সবাই শান্তকে দেখে তাদের কাজ ফেলে তাকিয়ে আছে। আহানা শান্তকে দেখেনি, চুপচাপ টেবিলে মাথা রেখে বাইরের দিকে তাকিয়ে আছে। কৃষ্ণচূড়া গাছটা তাকে টানছে, ওর প্রিয় ফুল কৃষ্ণচূড়া। আজ অনেকগুলো কুড়িয়ে নিবে যাওয়ার পথ। এইসবের জন্য আসো এখানে? পড়া নাই, লেখা নাই, ওদের বসে থাকো তোমরা। আহানা চমকে মাথা তুলে তাকালো শান্তর দিকে। শান্ত ওর দিকে তাকাতে তাকাতে চলে গেল। আহানা কিছু না বুঝে পাশে তাকিয়ে দেখলো সবাই বই নিয়ে পড়তে বসে গেছে। যারা খাচ্ছিল এতক্ষণ তারা খাবার হাতে রেখে গড়গড় করে পড়া শুরু করে দিয়েছে। আজব তো লোকটা, এমন করে কেন? কত বড় সাহস! আমাদের ক্লাসে এসে আমাদেরই ধমক দেয়। কিরে শান্ত, ফার্স্ট ইয়ারের ক্লাসে গেছিলি কেন? কেউ পড়ালেখা করে না ঠিক মতো, তাই ধমক দিয়ে আসলাম। তোর জরিন আসছিল, বলছে তোর সাথে নাকি কিসের কথা আছে তার। উফ, আচ্ছা, আমি কি মেয়েটাকে বলছি আমি ওরে লাইক বা লাভ করি? তাহলে এরকম করে আমার পিছে লেগে আছে কেন? শোন শান্ত, এলিনার মতো অনেক মেয়েই তোর জন্য পাগল। সবাই তো আর গলায় ঝুলতে পারে না, তাই না? এলিনা তোর দাপট বেশি, তাই তোর কোলে উঠে গেছে। কদিন পর তো। নো ওয়ে, আমি জীবনেও ওরে বিয়ে করবো না। ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ছুটি হয়ে গিয়েছে, আহানা টিউশনের দিকে যাচ্ছে। তারপর মনে করলো, এখনো 30 মিনিটের মতন সময় আছে। আমি গিয়ে কৃষ্ণচূড়া ফুল গাছটা দেখে আসি বড়। আহানা গাছটার সামনে গিয়ে দাঁড়ালো। কি অপূর্ব! এত সুন্দর কেন? লালে লাল হয়ে আছে চারিদিকটা। আহানা খিলখিল করে হেসে নিচে বসে ঝরে যাওয়া ফুলগুলো কুড়াতে লাগলো। গোটা ফুলও নিচ্ছে, আবার ঝরে যাওয়া পাপড়িও নিচ্ছে। ব্যাগের একটা সুতা খুলে গিয়ে ঝুলছে কদিন ধরে। আহানা সেটা ছিঁড়ে নিয়ে ফুলগুলোর গোড়ায় গিট্টু দিয়ে একটা ফ্লাওয়ার ক্রাউন বানালো। তারপর সেটা মাথায় দিল। সুতাটা মাথায় লাগিয়ে কানের নিচ দিয়ে নিয়ে গলার পেছনে গিট্টু দিয়ে আটকালো। আয়না হলে ভালো হতো, দেখতে পারতো নিজেকে কেমন লাগছে। তারপর তার নজরে পড়লো দূরে একটা লেক। সেখানে সে পানির উপর মাথা দিয়ে দেখতে লাগলো নিজেকে। উজ্জ্বল শ্যামলা গায়ের রং। অবশ্য গায়ের রঙের সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই। আশ্রমে সেই মাটা বলেছিল আমার গায়ের রং নাকি উজ্জ্বল শ্যামলা। তার মুখে কোনো মেকআপ নেই, নেই কোনো লিপস্টিক, কাজল তো দূরে থাক। অবশ্য একবার আমার ঠোঁটে লিপস্টিক দিয়েছিলাম। সেটা ছিল মজার ঘটনা। মিমাপু বিটের তরকারি রান্না করেছিল। উনি বিট কাটার সময় আমি একটা ছোট্ট বোতলে ছিপি করে
বিটের রস নিয়ে ফোনের ক্যামেরা দিয়ে সেই রং লাগিয়েছিলাম ঠোঁটে। আমাকে কি সুন্দর লাগতেছিল সেদিন। লিপস্টিক দিলে মেয়েদের এত সুন্দর লাগে। আহানা পানিতে নিজের প্রতিচ্ছবি দেখে হাসতেছে। তার বাসায় আয়না নেই, ফোনের ক্যামেরায় মাঝে মাঝে নিজেকে দেখে সে। আজ পানিতে দেখছে। দুনিয়ায় কত সুন্দর সুন্দর মেয়ে আছে, আমি তো তাদের নখের যোগ্যও না। মুখটা ফ্যাকাশে করে হাত দিয়ে আহানা পানিটা আহ, ঘোলায় দিয়ে উঠে আসলো। শান্ত বাইক নিয়ে সেই পথ দিয়ে বাসায় ফিরছিল। আহানাকে দেখলো গাছের নিচ থেকে নিজের ব্যাগটা নিচ্ছে। ও এখানে কি করে? শান্ত বাইক থেকে নেমে তাকিয়ে আছে আহানার দিকে। আহানা শান্তকে দেখেই থেমে গেল। শান্তর দিকে আহানা ফিরে তাকাতে ওকে দেখে শান্ত কিছুটা চমকে গেল, কারণ ওর মাথায় খুব সুন্দর করে কৃষ্ণচূড়ার একটা ক্রাউন। বাজারে কত ফুলের ক্রাউন সে দেখেছে, গোলাপ, গাঁদা, আরো কত কি, তবে এমনটাই প্রথম দেখলো। প্রকৃতির পরীরা যেমন কৃত্রিম পণ্যের বাইরে সাজে ন্যাচারালি, ঠিক তেমনটাই আজ আহানাকে লাগছে। আহানা নিচের দিকে তাকিয়ে হেঁটে চলল। শান্ত সামনে গিয়ে ওর পথ আটকালো। আহানা বিরক্তি নিয়ে তাকিয়ে আছে শান্তর দিকে। সে কিছু বলার আগেই শান্ত বলল, ওষুধ খেয়েছিলা? হুম। ব্যাস। শান্ত বাইক নিয়ে চলে গেল, আর একটা কথাও বলল না, একটিবার তাকালো না। ও মা, এটা জিজ্ঞাসা করার জন্য বাইক এখানে ব্রেক করলো? আজব লোক তো, আজব লোক, কাজ কবিতার কাজকর্ম। শান্ত কিছু দূর গিয়ে ভাবলো, আহানা প্রতিদিন এই পথ দিয়ে কই যায় দেখবে একটু। শান্ত বাইক ঘুরিয়ে আহানাকে ফলো করলো। আহানা একটা বাসায় এসে সেই বাসার কলিং বেলে চাপ দিল। শান্ত উকিঝুঁকি দিয়ে বোঝার চেষ্টা করছে ভেতরে কি হচ্ছে। পরক্ষণে বাসার সামনের রুমে জানালা দিয়ে আহানাকে সে দেখতে পেল। একটা ছোট্ট মেয়েকে টেবিলে বসিয়ে পড়াচ্ছে। ও, তোরা টিউশনি করতে আসে কে? শান্ত বাইক নিয়ে চলে গেল তার বাসার দিকে। আহানা বাসায় ফেরার সাথে সাথে আসলো রূপার কল। একটা অনুষ্ঠানে গেছিলাম, কাল আসবো শিওর। আচ্ছা। চুলটা বেঁধে আলু একটাকে 10 টুকরা করে কেটে ভাজলো আহানা। হি হি। ভর্তা করলে 2টা আলু লাগে, আর ভাজি করায় আজ একটা লাগলো। এই 10 টুকরা আলু দিয়ে তার আজকে ভালো খাবার জমবে। গরম ভাত উইথ আলু ভাজা। বাকি যে আলু আছে সেটা কাল ভেজে নিবে। পরশু পেঁয়াজ আর ভাত, তারপরের দিনও পেঁয়াজ আর ভাত। ব্যাস, আগামী 3 দিনের মেনু রেডি। তারপর থেকে কি হবে? টিউশনি না পাওয়া পর্যন্ত খালি ভাত আর নুন খাবে। ডান। আলু ভাজা দিয়ে গরম ভাত খুব মজা করে খেলো আহানা। এই বুদ্ধি আগে আসলে তার আরেকটা আলু বেঁচে যেত। ঘরে তো তেল ছিল, ও ফ্রুটোর বোতলের 1 বোতল তেল আছে। কোনি কাপড় থেকে একটা ডিম ধার নিয়ে একদিন খাবে ভেজে। না থাক, তেল শেষ হয়ে গেলে বেতন পর তো তারেক আঙ্কেলকে সব টাকা দিয়ে দিতে হবে। উনি 2 মাসে 8,000 টাকা পান। 6,000 টাকা পরের মাসে বেতন পেয়ে ওনাকে দিয়ে বলবে বাকি 2,000 দিতে দেরি হবে। যাই হোক, তেল এত খরচ করা ঠিক হবে না, বরং ডিমটা সিদ্ধ করে নিবে, তাই ভালো হবে। বুয়া, চিকেন কই? আমার চিকেন ছাড়া খাবার খেতে মন চায় না, জানো না? আইতাছি, মুরগি হইছে, একটু দেরি হইছে, রান্নাটা শেষ। নেন খান। শান্ত ফোনে গেমস খেলতে খেলতে আরেক হাত দিয়ে ভাত খাচ্ছে। হঠাৎ আহানার কথা মনে পড়ল। আগের মতো খাওয়াতে ছেড়ে দিছে নাকি কে জানে। হাহ, আমার কি। পরের দিন ভার্সিটিতে আসতেই আহানা তো অবাক। তাদের ক্লাসরুম কেমন জড়ো হয়ে আছে স্টুডেন্টের ভিড়ে। রূপা আহানাকে দেখে খুশি, ওর হাত ধরে টেনে জড়ো হওয়া লোকালয়ে ভিতরে ঢুকে গেল। হাই রূপা। হাই আহানা। হাই। শোনো, আমার এই এই শুক্রবারে বিয়ে, তোমরা দুজনেই আসবা। এই নাও কার্ড। রূপা তো কার্ড পেয়ে লাফাতে লাফাতে সিটে চলে গেল। আহানা মীরাকে অভিনন্দন জানিয়ে রূপার পাশে এসে বসলো। কি রে, মীরার বিয়ে, আমরা নাচ গান করব। তুই এমন মুখটা বাংলার পাঁচ করে রাখছিস কেন? তুই যাস, আমি যাব না। কিন্তু যাবি না কেন? আমার কাছে শাড়ি বা ভালো ড্রেস নেই, কি করে যাব? আর মীরাকে গিফটও দিয়ে দিতে হবে, খালি হাতে তো আর যাওয়া যায় না। সেই টাকা নেই আমার কাছে, তাই যাব না। ও, এই কারণ? ধুর বোকা, আমি তোকে আমার একটা জামা দিব, আর গিফট আমি দিয়ে দিব, আমার আর তোর হয়ে। তাও আমি কিছু না দিলে কেমন হবে ব্যাপারটা? বাদ দে, আমি যাব না, তুই যা। দরকার হলে গিফট তুই চুজ করবি, টাকা আমি দিব, তাহলে দুজনের দেওয়া গিফট হবে। তাও প্লিজ আমার সাথে বিয়েতে অ্যাটেন্ড করিস। আচ্ছা, দেখি। শান্ত, কি সমস্যা তোমার? তুমি আমাকে ইগনোর করতেছো কেন? কাল রিয়াজকে বললাম তোমাকে বলতে, আমার তোমার সাথে কিছু কথা আছে, আর তুমি কিনা কথা না বলেই বাসায় ফিরে গেলা। আমাকে একবার কলও করলে না। শোনো এলিনা,
আমি আগেও বলেছি, এখনো বলছি, আমরা জাস্ট নর্মাল ফ্রেন্ড, এর চেয়ে বেশি কিচ্ছু না। বেশি কিছু আমি জানি, তুমি বলতে চাও না, বলতেও হবে না, আমি শুনতে চাই না। শান্ত ভাইয়া, মীরা, কি হয়েছে বলো? ভাইয়া আমার বিয়ে ঠিক হয়েছে, শুক্রবার বিয়ে। আপনি প্লিজ আসেন। আপনি আসলে আমি অনেক খুশি হব। প্লিজ প্লিজ।